আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমরা দেখতে দেখতে আজকে পরিবেশ রসায়নের কত নম্বর ক্লাস, 11 না 12, 13 নম্বর ক্লাসে এসে পড়ছি। ওকে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড হচ্ছে আর একটা ক্লাস হইলে আমাদের পরিবেশ রসায়নের শর্ট সিলেবাস শেষ। আজকের ক্লাসের পরে আজকের ক্লাসের পরে যদি আরেকটা ক্লাস করি তাহলে আমাদের পরিবেশ রসায়নের কি হবে, শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা ফুল সিলেবাসের বাকি অংশগুলো পড়ব। তাহলে তোমাদের টেনশন থাকবে না যে লেকচার তুমি যদি হচ্ছে 3 থেকে নিয়ে 14 পর্যন্ত করো। হ্যাঁ, লেকচার 3 থেকে 14 এই পর্যন্ত হচ্ছে তোমার কি হবে, মনে করো সুন্দরভাবে হচ্ছে পরিবেশ রসায়ন শর্ট সিলেবাস কাভারেজ হয়ে যাবে। তো আমি তোমাদের কথা দিয়েছিলাম, তোমাদের যেহেতু মার্চে অনেকের এক্সাম, সো তোমরা সুন্দরভাবে, ঠিক আছে, সুন্দরভাবে মার্চের এক্সামটা অ্যাটেন্ড করে আসতে পারবে। অর্থাৎ সোমবারের ক্লাসের পরে তোমরা পরিপূর্ণ ইনশাল্লাহ যা যা পড়িয়ে দিয়েছি এর মধ্যে থেকেই দেখবে এক্সামে কমন আসবে। ওকে, ঠিক আছে। সিকিউগুলো একটু দেখায় দিয়েন, কোনো সমস্যা নাই। আমি তো রেগুলার ক্লাসে সিকিউ দেখাই, তারপরে আলাদা করে প্রয়োজন হলে সিকিউ ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, আর কোনো কথা আছে তোমাদের? প্র্যাকটিস শিট পেয়ে যাবে ইনশাল্লাহ, সোমবার পেয়ে যাবে প্র্যাকটিস শিট। ভাই সাইকেল ওয়ানের মেগা এক্সামের খবর আর নেওয়া হয় নাই। সাইকেল ওয়ানে তো মেগা এক্সাম হয়েছে, আরও এক্সাম নিব, সমস্যা নাই, টেনশন নিও না। ওকে, সাইকেল ওয়ানে আমরা কিউএনএ সেশন শুরু করব, টেনশন করার কোনো কারণ নাই। আমরা তো এখন 3 জন আছি, সো একজন একজন করে কিউএনএ সেশন হবে। ওকে, রেডি সবাই? রেডি? সবাই রেডি কিনা? সবাই রেডি? ওকে, এখন আসো, এখন আসো, আমরা শুরু করতেছি। এই শুরুর জিনিসগুলো তোমাদের লেখার দরকার নেই আপাতত, তোমরা ক্লাস শেষে লিখবা। হ্যাঁ, আমরা কি করব, আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য পড়ব। কি করব একটু খেয়াল করো, আমরা হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। আমাদের গ্যাস কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। দেখো, আদর্শ গ্যাসের অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, ভালোভাবে বুঝছো। আদর্শ গ্যাসের কি নাই? দেখো, কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। ঠিক আছে, আছে? নাই কিন্তু। আমরা গত দিনও পড়ছি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো, জাস্ট একটু ফোকাস করো যে আদর্শ গ্যাসের অনুসময়ের ভিতরে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। গতকালকের এক্সামে নাকি রেজাল্ট দেওয়া হয় নাই, একটু দেখো। তারপর দেখো, আদর্শ গ্যাসের অনুসময়ের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। মানে এদের যে আয়তন, নিজস্ব যে আয়তন, আদর্শ গ্যাসের যে নিজস্ব আয়তন, এটা কি, এই যে পাত্রের যে আয়তন আছে, পাত্রের আয়তনের তুলনায় কি নগণ্য। ঠিক আছে, অর্থাৎ পাত্রের আয়তনটাকেই মেন আয়তন ধরা হয়, গ্যাস সমূহের কোনো নিজস্ব আয়তন ধরা হয় না। একটু চিন্তা করো, ধরা হচ্ছে এই একটা তোমার পাত্র, এই পাত্রের আয়তন যদি 5 লিটার হয়, 5 লিটার হয়, গ্যাসের আয়তনও 5 লিটার ধরা হয়। অর্থাৎ নিজস্ব যে আয়তন আছে, এই নিজস্ব আয়তনগুলো নগণ্য ধরা হয়, মানে খুব ক্ষুদ্র ধরা হয়। তো এই কারণে গ্যাস অণুসমূহের ক্ষেত্রে পাত্রের আয়তনটাকেই নিজেদের আয়তন ধরা হয়। বুঝতে পারছেন স্যার? তারপর দেখো, আদর্শ গ্যাসের অণুসমূহের ভিতরে অভিকর্ষজ বলের কোনো প্রভাব নেই। কোন বলের? অভিকর্ষজ বলের কোনো প্রভাব নেই, এটা আমরা আগেও দেখছি। আদর্শ গ্যাসের অণুসমূহ সম্পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি তোমরা বুঝো এটা, ঠিক আছে? এদের ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ এরা মনে করো স্পঞ্জের মতো কাজ করে। তুমি যদি এদেরকে চাপ দাও, এরা ঠিক আগের অবস্থায় ফিরে যাবে। রাবার দেখছো না তোমরা? রাবার বা স্পঞ্জের বলগুলো দেখছো না? তুমি যদি চাপ দাও, চাপ দেওয়ার পরে সে কি হয়, আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে খেয়াল করো, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, আদর্শ গ্যাসের সূত্র কি? পিভি ইকুয়াল টু এনআর টু সূত্র। এই সূত্রটা কি করে? মেনে চলে, সকল তাপমাত্রা ও চাপে, এই সূত্রের বাইরে যায় না। তারপর দেখো, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসসমূহের অভ্যন্তরীণ শক্তি, দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না। ভালোভাবে বুঝো, এই লাইনটা ইম্পর্টেন্ট। এটা দ্বারা কি বোঝায় দেখো তো, ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি। ঠিক আছে, ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি, মানে স্থির তাপে যদি অভ্যন্তরীণ শক্তিটা, দেখো ডেল ইউ, এটা কি ডেল ইউ, মানে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না। দ্যাট মিনস কি, এটা 0। এটা এমসিকিউতে আসে, ইম্পর্টেন্ট এমসিকিউ। মানে কি, অভ্যন্তরীণ শক্তিটা, ভালোভাবে বুঝো, অভ্যন্তরীণ শক্তি স্থির তাপমাত্রা আয়তনের উপর নির্ভর করে না, অর্থাৎ আয়তনের উপর ডিপেন্ডেন্ট না।
তারপর দেখো এটাই লেখা আছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার ইকুয়াল টু 0। ইউ হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, ভি হচ্ছে গ্যাসের আয়তন। এই ছিল আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো আরেকবার রিপিট করি। কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, নিজেদের কোনো আয়তন নাই, পাত্রের আয়তনের তুলনায় আয়তন নগণ্য, অভিকর্ষজ বলের প্রভাব নাই, সম্পূর্ণ স্থিতিস্থাপক, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর ডিপেন্ড করে না। এইগুলা তোমার ম্যাটের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট কিন্তু। তারপর এইচএসসির জন্য এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে, ফর এমসিকিউ। আচ্ছা এই বৈশিষ্ট্যগুলো কেন পড়াইলেন একটু পরে আমি যে কনসেপ্টটা বুঝাবো এই কনসেপ্টের জন্য এই বৈশিষ্ট্যগুলো লাগবে। সো একটু ক্লিয়ার, আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো পড়াইছি ক্লিয়ার হলে সবাই একটু সি কমেন্ট করো, সবাই একটু সি কমেন্ট করো ভাইয়া, সবাই সি। দেখো আদর্শ গ্যাসেরগুলো বুঝলে বাস্তব গ্যাসেরগুলো পানি ভাত, বাস্তব গ্যাসগুলো কি হবে, উল্টা হবে। দেখো পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই। এখন আমরা বাস্তব গ্যাসের, দেখো বাস্তব গ্যাসের কি আছে, আন্তঃনবিক আকর্ষণ বল কি হয়েছে, আছে। দেখো নিজেদের ভিতরে কি আছে, আকর্ষণ আছে। আদর্শ গ্যাসের কোনো আকর্ষণ ছিল, নাই। তারপর দেখো বাস্তব গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য নয়। আয়তন কি পাত্রের আয়তনের তুলনায়, আয়তনটা কি নগণ্য নয়, অর্থাৎ নিজস্ব আয়তন আছে বাস্তব গ্যাসের। ঠিক আছে, এটার পিছনে লজিক কি দিছে বিজ্ঞানী, দেখো বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস একটা সুন্দর লজিক দিছে, ভালোভাবে বুঝো। এই হচ্ছে ধরো এই গ্যাস অণুসমূহ, হ্যাঁ। তা এখন বলছে আদর্শ গ্যাসের বিজ্ঞানীরা বলছে এই যে এই গ্যাসটা পাত্রের যেখানেই ছুটতে পারে সেটাই তার আয়তন। এখন বলছে যেহেতু নিজস্ব আয়তন নাই, তখন ভ্যান্ডার ওয়ালস বলছে এই সবগুলা গ্যাস অণুসমূহকে আমি কোনায় নিয়ে আসি, এক কোনায়। ঠিক আছে, মানে তার লজিকটা দেখো কত চমৎকার। এই সবগুলাই নিয়ে যাওয়ার পরে তারা একটা আয়তন দখল করছে কিনা, গ্যাস অণুসমূহ একটা আয়তন একটা পোর্শন দখল করছে কিনা বলো তো। এই অংশটা তারা দখল করছে না ভাইয়া, একটু চিন্তা করো। আগে কি ছিল, আগে হচ্ছে তারা পুরা পাত্র জুড়েই একটা গ্যাস অণু, আগে দেখা গেছে একটা গ্যাস অণু পুরা পাত্র জুড়েই দৌড়াইতে পারছে। ভালোভাবে বুঝো, এই যে গ্যাস অণুটা আছে সে পুরা পাত্র জুড়েই দৌড়াইতে পারছে, পুরা পাত্র জুড়েই সে দৌড়াইতে পারছে। এখন যে ঝামেলাটা হইছে, দেখো এই গ্যাস অণু সময় একটা কর্নার দখল করে ফেলছে। এখন এই গ্যাস অণুটাকে পুরা পাত্র জুড়ে দৌড়াইতে পারতেছে, তো তার জন্য কি পুরা পাত্রের আয়তনটাই কি গ্যাসের আয়তন বলতে পারবা? এই যে গ্যাস অণুসময়ের আয়তনটা বাদ দিতে হবে না, যে গ্যাস অণুসমূহ নিজেরা যে জায়গা দখল করছে এটা তো বাদ দিতে হবে। তো এই কারণে গ্যাস অণুসমূহের, বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুসমূহের, ঠিক আছে, গ্যাস অণুসমূহের নিজস্ব কোনো মনে করো আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো আয়তন নাই ধরছে, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি আছে, আয়তন আছে। বুঝে গেছে কথাটা? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন আছে। ডান, ডান, সবাই একটু বলো ডান কিনা, এটুকু বুঝছো? বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন আছে, বুঝে গেছে? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, তারপরে আসো সামনে যদি যাই, বাস্তব গ্যাসের অণুসমূহের উপর অভিকর্ষজ বলের প্রভাব আছে। আদর্শ গ্যাসে যেহেতু নাই, এখানে তো থাকবেই। তারপর দেখো বাস্তব গ্যাসের অণুসমূহের সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক নয়, সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়, অর্থাৎ সংঘর্ষের ফলে শক্তির কি হয়, হ্রাস ঘটে। ঠিক আছে, ভরবেগ সংরক্ষিত থাকে না, এদের সংঘর্ষের ফলে শক্তি হ্রাস ঘটে। এরা কি পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, ভালোভাবে বুঝো। এরা এই সমীকরণটা পিভি ইকুয়াল টু এনআরটি যেটা আছে এইটা তারা মানে না। বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা মানে না। স্থির তাপে বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি উহার আয়তনের উপর নির্ভরশীল। দেখো ঠিক আদর্শ গ্যাসের উল্টা হবে, অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভরশীল, আয়তনের উপর নির্ভরশীল। এই জিনিসটা মাথায় থাকবে। তাহলে দেখো আমরা দেখছিলাম আদর্শ গ্যাসের আন্তঃনবিক আকর্ষণ বল নাই, বাট বাস্তব গ্যাসের আছে। তারপর দেখো বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন আছে, তাই না, নগণ্য নয়, এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে নগণ্য নয়। তারপর দেখো অভিকর্ষ বলের প্রভাব আছে। তারপর দেখো সম্পূর্ণ সংঘর্ষ স্থিতিস্থাপক নয়, অর্থাৎ সংঘর্ষের ফলে কি হয়, শক্তির হ্রাস ঘটে, সংঘর্ষের ফলে শক্তির হ্রাস ঘটে। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, ঠিক আছে, একটু ভালোভাবে বুঝো। এবং এদের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল। সো মনে থাকবে ঠিক আদর্শ গ্যাসের উল্টা কিন্তু, যা যা পড়াইছি সবগুলাই কি আদর্শ গ্যাসের উল্টা না ভাইয়া? সবগুলাই তো আদর্শ গ্যাসের উল্টা, তাই কি না ভাইয়া, বলো আমাকে। ওকে, সো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো দেখছি। এখন যদি এদের পার্থক্য বলে,
পার্থক্যগুলো কি আমরা পারবো কিনা বলেন তো? আমি পার্থক্যগুলো তোমরা যেন বাসায় রিভাইজ দিতে পারো এই কারণে তুলে দিছি। দেখো, বাস্তব গ্যাস বাম পাশে দিছি, বাস্তব গ্যাস ডান পাশে দিয়েছি আদর্শ গ্যাস। সো বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ, এটা কি মেনে চলবে? পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? এখন কখন আংশিকভাবে মেনে চলে ওইটা তোমার বোঝার দরকার নেই, এটা পড়াবো আমি তোমাকে। তারপর দেখো, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ কি মেনে চলে। তোমাকে এই গ নাম্বারে যদি পার্থক্য লিখতে বলে বা খ নাম্বারে যদি পার্থক্য লিখতে বলে আশা করি দিয়ে আসতে পারবা। তারপর দেখো, প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ হচ্ছে বাস্তব গ্যাস, মানে প্রকৃতিতে যত গ্যাসীয় পদার্থ আছে সবগুলাই কি বাস্তব গ্যাস। প্রকৃতিতে কি আদর্শ গ্যাস বলতে কিছু আছে? দেখো তো, আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই। প্রকৃতিতে আদর্শ গ্যাসের কি নাই? কোনো অস্তিত্ব নাই, আদর্শ গ্যাস বলতে কিছু নাই, ঠিক আছে? এই সাউন্ড আছে? সাউন্ড আছে? জি জি, সবই ঠিকঠাক আছে। ওইটা কি লিখছে দেখি তো। আসলেই একাডেমিকের কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার রাখো তাহলে অ্যাডমিশন আর কঠিন লাগবে না। তারপর দেখো, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলো আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় না। দেখো, আয়তন কি পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় না, নগণ্য ধরা হয় না, এই জিনিসটা মাথায় রাখো। আর এদের ক্ষেত্রে আয়তন কি নগণ্য ধরা হয়, পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। এই একটু আগেই যেগুলো পড়ছো আমি জাস্ট আলাদা করে দিচ্ছি, তোমাকে দুইটা বা তিনটা চাইতে পারে। তারপর দেখো, বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে। কি করে? আকর্ষণ বল ক্রিয়া করে। আর এদের ক্ষেত্রে ক্রিয়া করে না, শেষ। তারপর দেখো, বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক, এটা এখনো পড়াই নেই তোমাদেরকে, একটু পরেই পড়াবো। এটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, সংকোচনশীলতা গুণাঙ্ক, ঠিক আছে? কি হয়? এক অপেক্ষা কম বা বেশি হয়, এটা জাস্ট একটু মনে রাখো, একটু পরেই বুঝে যাবা। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু মানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণাঙ্ক, ঠিক আছে, অলওয়েজ কি হয়? 1 হয়। কি হয়? অলওয়েজ 1 হয়। তারপর দেখো, বাস্তব গ্যাসের উপর অভিকর্ষ বলের প্রভাব আছে। কার প্রভাব আছে? অভিকর্ষজ বলের প্রভাব আছে। আর আদর্শ গ্যাসের কি নাই? অভিকর্ষ বলের প্রভাব নাই। তারপর দেখো, বাস্তব গ্যাসে কোনো সময় সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক নয়। তাইলে কি হয়? সংঘর্ষে শক্তির হ্রাস হয়, আর এখানে সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক। সো পার্থক্যগুলো পারা যাবে। আই থিঙ্ক আমি যে কয়বার পড়াইছি এখনই অনেকের মুখস্থ হয়ে গেছে অনেকগুলো, তাই না? অনেকগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা না? আমি যে কয়বার রিভাইজ দিলাম এখনই অনেকগুলো মুখস্থ হয়ে গেছে। এই কথাগুলোই আমি পুরো আজকের ক্লাসে রিপিট করাবো, এই কারণে আমি লিখে নিলাম। আর হাতে লিখে লিখে পড়াইলে এটা টাইম ওয়েস্ট হইতো। আমি বিলিভ করি তোমাদের সময়ের অনেক মূল্য আছে, সো এই কারণে এইটুক স্লাইডে রাখছি। কারো কোনো সমস্যা নাই তো ভাইয়া? কারো কোনো সমস্যা আছে? বলো। ওকে, আসেন, এখন আসেন আমরা হচ্ছে আসল জিনিসই ঢুকি, বেসিকে ঢুকি। এটা হচ্ছে আমরা এখন পড়বো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ফ্যাক্টর বা বাংলায় যেটাকে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। বা এটাকে বলা হয় পেষণ গুণাঙ্ক বলা হয়। ব্যাপারটা কি? ব্যাপারটা শুরু করতেছি, দাঁড়াও। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? ঠিক আছে, জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন জেড মূলত কি তোমাদের যদি বলি, জেডটা মূলত কি? জেডটা হচ্ছে একদম সহজ ভাষায় বললে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের অনুপাত, অর্থাৎ ভি রিয়েল, রিয়েল মানে হচ্ছে বাস্তব গ্যাস, ডিভাইডেড বাই ভি আইডিয়াল, এদের অনুপাতটাকেই কি বলা হয়? জেড বলা হয়। অর্থাৎ তোমাকে যদি কেউ বলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা তোমার হচ্ছে পেষণ গুণাঙ্ক জিনিসটা কি বা সংকোচনশীলতা গুণাঙ্ক জিনিসটা কি, ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের অনুপাত। রিয়েল মানে কি? রিয়েল মানে হচ্ছে বাস্তব গ্যাস, রিয়েল মানে আমরা যদি বলি এটাকে কি বলবো আমরা, বলো তো? বাস্তব গ্যাস বলবো, ডান। আর আইডিয়াল মানে কি বলবো ভাইয়া? আইডিয়াল মানে আদর্শ গ্যাস।
গ্যাস। এখন একটু খেয়াল করো, এই জেড যদি 1 হয়, এই জেড যদি 1 হয়, তাহলে আমরা বলি হচ্ছে ভি রিয়েল মানে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস কি হবে? সমান হবে। ঠিক আছে, বাস্তব গ্যাস আর আইডিয়াল গ্যাস সমান হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা বলবো গ্যাসসমূহ আদর্শ আচরণ করবে। আদর্শ আচরণ বলতে কি, গ্যাসের ভিতরে, গ্যাস এর মধ্যে কোনো আকর্ষণের ইংলিশ কি বলো তো ভাইয়ারা? আকর্ষণের ইংলিশ হচ্ছে অ্যাট্রাকশন বা বিকর্ষণ কাজ করবে না। বিকর্ষণের ইংলিশ কি? রিপালশন। বুঝা গেছে? আচ্ছা, ধরো জেড 1 অপেক্ষা বড় হইল। জেড যদি 1 অপেক্ষা বড় হয় তার মানে এটা বাস্তব গ্যাস। জেড যদি 1 অপেক্ষা ছোট হয় তাও কি বাস্তব গ্যাস। দুইটার ক্ষেত্রেই কি বাস্তব গ্যাস। এই জিনিসটা একটু মাথায় রাখো। জেড যদি 1 অপেক্ষা বড় হয় বা জেড যদি 1 অপেক্ষা ছোট হয়, কেবলমাত্র একটা কন্ডিশনেই কি হয়? আদর্শ গ্যাস হয়। ঠিক আছে, বাকি সব কেসেই এটা কি রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে। সো জেড যদি 1 অপেক্ষা বড় হয়, একটু বুঝো, এটাকে বলা হয় হচ্ছে গ্যাস সমূহের মধ্যে বিকর্ষণ কাজ করে। এই অঞ্চলে কি করে? বিকর্ষণ কাজ করে। গ্যাসের মধ্যে কি করে? বিকর্ষণ কাজ করে। আর জেড যখন 1 অপেক্ষা ছোট হয় তখন কি করে? আকর্ষণ কাজ করে। আকর্ষণ কাজ করে। এটুকু একটু মনে রাখো। তাইলে আমি তোমাকে হচ্ছে আদর্শ গ্যাসের যে বিচ্যুতি অংশটা আছে, অর্থাৎ ওমেগা কার্ভটা বুঝাইতে পারবো। তা আমি কি সংকোচনশীলতা গুণাঙ্ক জিনিসটা বুঝাইতে পারছি? অর্থাৎ বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের যে অনুপাত, এটাকেই কি বলা হয়? সংকোচনশীলতা গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এখন জেড যদি 1 হয় তখন আমরা বলবো কি এটা হচ্ছে আদর্শ গ্যাস, মানে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস সমান হয়ে যাবে এটা যদি 1 হয়, অর্থাৎ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে না। এখন জেড যদি 1 অপেক্ষা বড় হয় বা 1 অপেক্ষা ছোট হয় তখন এটা বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে। সো 1 অপেক্ষা যদি বড় হয় তাহলে গ্যাস সমূহের মধ্যে কি কাজ করবে? বিকর্ষণ কাজ করবে। আর জেড যখন 1 অপেক্ষা ছোট তখন গ্যাস সমূহের মধ্যে কি করবে? আকর্ষণ কাজ করবে। একটু মাথায় থাকবে। মাথায় থাকলে ইয়েস বলো। মাথায় থাকলে ইয়েস বলো। এটার কাজটা কি আমি বলতেছি। এই জেডের কাজটা কি এখনই বুঝবো। জেডের কাজটা বোঝার জন্য আমাদেরকে শিখতে হবে হচ্ছে ওমেগা বক্র। ঠিক আছে, বিজ্ঞানী ওমেগা একটা গ্রাফ দিয়েছে। ঠিক আছে, ওমেগা বক্র বলা হয়। এটা দিয়ে আমরা হচ্ছে এই জেডের মাধ্যমে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি, আদর্শ অবস্থা থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, অবস্থা থেকে বাস্তব গ্যাস এর বিচ্যুতি বুঝায়। বিচ্যুতি বুঝায় মানে বাস্তব গ্যাসগুলা যে আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি দেখায় সেটা আমরা দেখব কিভাবে বিচ্যুতিটা দেখায়। ঠিক আছে, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আমি এখন যে গ্রাফটা দেখাবো সেটাকে বলা হয় ওমেগা বক্র বা বলা হয় ওমেগাস কার্ভ। বিজ্ঞানী ওমেগার কার্ভ বলা হয়, ওমেগাস কার্ভ। ঠিক আছে, এই এখন যেটা পড়াবো এটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। পরীক্ষায় আসে, একটু ভালোভাবে বুঝো। এইখানে আমরা গ্রাফটা যেভাবে আঁকি, ঠিক আছে, গ্রাফটা আঁকি হচ্ছে পিভি বনাম পি গ্রাফ, পিভি বনাম পি গ্রাফ আঁকি, অথবা এই পিভিকেও জেড বলা হয়। এখন পিভি মানে জেড কিভাবে আসলো? পিভি অথবা জেড দেওয়া থাকে। একটু খেয়াল করো, আমরা বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে সূত্র কি পড়ছি? পিভি ইকুয়াল টু এনআরটি না? সো আমি যদি একটা জেড দেই আমার কোনো সমস্যা আছে? কারণ কি জেড এর ভ্যালুটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1ই হয়, তাই না? সো আমি তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জেডটা আনতে পারি না। স্যার একটু বলেন আনতে পারি কি পারি না? কারণ এই জেড এর ভ্যালু তো 1ই আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শর ক্ষেত্রে জেড এর ভ্যালু তো 1ই, তাই না? আদর্শ গ্যাসের জন্য তো আমি তো এই জেডটা আনতে পারি। ইয়েস অর নট? সবাই একটু বলো এই জেডটা আনতে পারি কিনা?
সো জেডটা যদি আনতে পারি, ভালোভাবে বুঝো, পিভি ইকুয়াল টু জেড ইন্টু এনআরটি। তো এখন এই এনআরটি এটা কি কনস্ট্যান্ট না পুরো অংশটা? তো পিভি ইকুয়াল টু আমি লিখতে পারি জেড ইন্টু কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা লিখতে পারি। সো দেন দেখো আমি কি লিখতে পারি, পিভি সমানুপাতিক জেড, মানে এই কনস্ট্যান্ট আর সমান সমানের পরিবর্তে আমরা ছোটবেলায় পড়ছিলাম না, কনস্ট্যান্ট আর সমান সমান এই দুটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, সমানুপাতিক চিহ্নটা দিতে পারি। তাহলে দেখো আমরা কি পাইলাম, পিভি সমানুপাতিক জেড। তার মানে কি এই পিভি এর পরিবর্তে আমি কি এই জেডও লিখতে পারবো, এই কারণে লিখছি ভাই কি পিভি অথবা জেড লিখছি। ডান, ক্লিয়ার? সো এখানে তোমাকে পরীক্ষার হলে পিভি বনাম পি গ্রাফও দিতে পারে, জেড বনাম পি গ্রাফও দিতে পারে। ওকে, এখন দেখো এই গ্রাফটায় ভালোভাবে বুঝো, এই যে আমি একটা প্যারালাল লাইন টানলাম, ঠিক আছে, মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, জেড ইকুয়াল টু 1। জেড ইকুয়াল টু 1 হইলে কি হয়, এক্স অক্ষের সমান্তরাল না? একটু খেয়াল করো, মানে তোমার পিভিটা কনস্ট্যান্ট, জেড ইকুয়াল টু 1 মানে কি, দেখো এখানে জেড এর ভ্যালু যদি আমি 1 দেই, জেড এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে পিভিটা কি ধ্রুবক হয়ে যাবে না? তো পিভি ধ্রুবক হইলে আমরা শুরুর দিকে পড়ছিলাম না, মনে আছে? মনে আছে আমরা যে শুরুর দিকে পড়েছিলাম, ঠিক আছে, ভালোভাবে বুঝো, আমরা যে শুরুর দিকে পড়েছিলাম, ভালোভাবে বুঝো। আচ্ছা, একজন বলছে টি কিভাবে কনস্ট্যান্ট, টিটা হচ্ছে আমরা একই তাপমাত্রায় বিক্রিয়াটা, একই তাপমাত্রায় পরিবর্তনটা দেখতেছি, ঠিক আছে, একটা ফিক্সড তাপমাত্রায় এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, একই তাপমাত্রায়, বুঝে গেছে, একই তাপমাত্রায় এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, তাই তাপমাত্রাটা কনস্ট্যান্ট, বুঝে গেছে, যার কনফিউশন আছে। সো এখন একটু খেয়াল করো, এইখানে এই যে মনে করো জেড যদি 1 হয়, তাহলে আমরা কি বলতে পারি, জেড যদি 1 হয় পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো পিভি যদি কনস্ট্যান্ট হয়, আমরা পড়ছিলাম না এক্স অক্ষের সমান্তরাল রেখা পাবো, মনে আছে বয়েলের সূত্রের যে গ্রাফগুলা করছিলাম, মনে পড়ে কিনা, ইয়েস অর নো বলো তোমরা? ওকে, আলহামদুলিল্লাহ মনে পড়ছে। এখন আসেন স্যার, এখন আসেন, পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস আছে? আমি যদি অ্যামোনিয়ার জন্য অ্যামেগা কার্ভ আঁকতে চাই, অ্যামেগার জন্য অ্যামেগা কার্ভ আঁকতে চাই, আমি যদি কার্বন ডাইঅক্সাইডের জন্য অ্যামেগা কার্ভ আঁকতে চাই, গ্রাফটা আঁকতে চাই, এরকম সরল রৈখিক হবে? বলো তো, এরকম সরল রৈখিক হবে? কারণ কেন হবে না, প্রশ্ন জাগে না? কারণ পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাসই নেই, মানে কোনো গ্যাসেরই জেড ইকুয়াল টু 1 হবে না। সো আমাকে পরীক্ষার হলে দিয়ে দিল HCl, পরীক্ষার হলে দিয়ে দিল কার্বন ডাইঅক্সাইড, পরীক্ষার হলে দিয়ে দিল অ্যামোনিয়া, পরীক্ষার হলে দিয়ে দিল হাইড্রোজেন, পরীক্ষার হলে দিয়ে দিল হিলিয়াম, ঠিক আছে, বলল স্যার আপনি এই গ্যাসগুলোতে অ্যামেগা কার্ভে ইনপুট করেন, ঠিক আছে, অ্যামেগা কার্ভের ভিতরে এদের বিচ্যুতি দেখাও এই গ্যাসগুলা। এখন তোমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো যে ভাই এখন কার বিচ্যুতি কতটুকু হবে আমি কি মাপছি নাকি? বলেন তো, কার বিচ্যুতি কতটুকু হবে আমি মাপছি? ইয়েস অর নট, সবাই একটু বলেন, কার বিচ্যুতি কতটুকু হবে এটা কি মাপছি? বা এটা মাপার কি কোনো ওয়ে আছে? প্রশ্ন জাগে না ভাই, এটা মাপার কি কোনো ওয়ে আছে? প্রশ্ন জাগে কিনা? অবশ্যই জাগে। সো এখন দেখো এই যে এই অংশটা জেড এর কম না, জেড তো 1, এই অংশটা কি জেড লেস দেন 1 না, 1 অপেক্ষা কম অঞ্চল, এই অঞ্চলটা কি জেড গ্রেটার দেন 1? অবশ্যই। আমি একটু আগে তোমাদেরকে পড়াইছি জেড যদি 1 অপেক্ষা কম হয়, এই অঞ্চলটাকে কি বলা হয়, আকর্ষণ না বিকর্ষণ? বলো তো, জেড যদি 1 অপেক্ষা কম হয়, একটু আগে লিখে দিচ্ছি, খাতা দেখো, আকর্ষণ না বিকর্ষণ? এই জোনটা কি অ্যাট্রাকশন জোন না? আর এই অংশটা কি রিপালশন জোন? তো আমাদের এখন টেস্ট করতে হবে, যে কি টেস্ট করতে হবে ভাই? টেস্ট করতে হবে হচ্ছে এই পাঁচটার ভিতরে কার আকর্ষণ বেশি, কার বিকর্ষণ বেশি হয়। ইয়েস অর নট? এই পাঁচটা গ্যাসের ভিতরে কার আকর্ষণ বেশি, কার বিকর্ষণ বেশি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বা এই জিনিসটা চেক করতে হবে। সো আমি একটা নতুন পেজে যাই, ঠিক আছে, নতুন পেজে যাচ্ছি, ধরো হচ্ছে আমার গ্যাসগুলো কি নিছি, HCl, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, ওকে, এই পাঁচটা গ্যাস নিলাম।
এই 5টা উদাহরণ দিয়ে দুনিয়ার সবকিছু সলভ হয়ে যাবে, মানে যে গ্যাসই দেখ না কেন। এই 5টা আমি এমন এমন উদাহরণ আনছি তোমাদের জন্য যে সকল কনফিউশন, ওমেগা কার্ভ রিলেটেড যত কনফিউশন আছে সব কি কভার হবে। তো তোমাকে কয়টা কেস মাথায় রাখতে হবে? তোমাকে মাথায় রাখতে হবে 3টা কেস। তোমাকে কয়টা কেস মাথায় রাখতে হবে? 3টা কেস মাথায় রাখতে হবে। ঠিক আছে, কয়টা কেস? 3টা কেস। ওকে, রেডি কেসগুলো বোঝার জন্য? কেসগুলো বোঝার জন্য রেডি সবাই? ওকে, সো আমরা আসি কেস 1। কেস 1 ভালোভাবে বুঝো। তোমাকে ফার্স্ট অফ অল চেক করতে হবে এটা কি পোলার অর নন পোলার। সো আমি তোমাদেরকে সাইকেল 1-এ মনে আছে পোলার নন পোলার খুব সুন্দরভাবে পড়াইছিলাম। তোমাদেরকে সাইকেল 1-এ পোলার নাকি নন পোলার খুব সুন্দরভাবে পড়াইছিলাম। ইয়েস অর নট? খুব সুন্দরভাবে পড়িয়েছিলাম। এখন দেখো এইখানে আমরা বলছিলাম লোন পেয়ার থাকলেই পোলার, তাই না? সো এখন দেখেন এই যে অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়াটা হচ্ছে পোলার। এখন পোলার নন পোলার কেন চেক করব? কারণ পোলার নন পোলারের ভিতরে তোমাকে দেখতে হবে কার ভিতরে হাইড্রোজেন বন্ড আছে। পোলার কি হাইড্রোজেন বন্ড ফর্ম করে না? ইয়েস অর নট? পোলারগুলো কি হাইড্রোজেন বন্ড ফর্ম করে কিনা? দেখো পোলার কখন হয়? যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটু ভালোভাবে বুঝো। নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? সবাই একটু কমেন্ট করো। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? সবাই একটু কমেন্ট করো ভাইকে। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? সবাই একটু কমেন্ট করো। নাইট্রোজেন হচ্ছে 3.0, মনে আছে আমি পড়াইছিলাম। এই দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। লিথিয়াম 1, এখানে 0.5 করে বাড়াও, 1.5, 2, 2.5, 3, 3.5, 4। বুঝে গেছে? অ্যান্ড হাইড্রোজেন মনে রাখতে বলছিলাম 2.1, সোডিয়াম কত? 0.9, সব পড়াইছিলাম, হ্যাঁ, ভুলে গেলে হবে না। সো হাইড্রোজেন কত? 2.1। সো এখন দেখো, ঠিক আছে, এখন দেখো আমরা কি দেখছিলাম? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 0.9, ঠিক আছে। তো 0.9 হলে আমরা বলছিলাম এটা সুন্দরভাবে, ঠিক আছে, সুন্দরভাবে কি হবে? পোলার হবে, ঠিক আছে, সুন্দরভাবে কি হবে? পোলার হবে। ইয়েস অর নট? সো অ্যামোনিয়া পোলার। পোলার হওয়াতে অ্যামোনিয়া আবার কি করে? হাইড্রোজেন বন্ড ফর্ম করে। শুধু পোলার হইলেই হবে না, দেখতে হবে হাইড্রোজেন বন্ড ফর্ম করে কিনা। হাইড্রোজেন বন্ড ফর্ম করে। আমি বলছিলাম হাইড্রোজেনের সাথে কারা থাকলে হাইড্রোজেন বন্ড ফর্ম করে? 3জন, বিশেষ 3জন থাকলে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। কাদের কথা বলছিলাম মনে আছে তোমাদের? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কয়দিন পরে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আজকে বুয়েট পরীক্ষা, প্রশ্ন ঘাটলে দেখবে এই প্রশ্নগুলো কিন্তু আসছে। হাইড্রোজেনের ক্ষেত্রে কারা থাকলে, হাইড্রোজেনের সাথে কেবলমাত্র 3জন থাকলে তারা হাইড্রোজেন বন্ধন গঠন করে। বলছিলাম ফন, তাই না? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। হাইড্রোজেনের সাথে কেবল এই 3জন থাকলে তারা হাইড্রোজেন বন্ড ফর্ম করে, বাকিরা কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করে না। মনে পড়ে কি না? দেখো এইগুলারে বলে বেসিক, তোমরা তো বেসিক বেসিক বলে লাফাও, এই যে এইভাবে ধাপে ধাপে, বাট বেসিকই তোমরা ভুলে যাও। সো বেসিক ভুললে হবে না। সো কেস 1 সহজ কথায় বললে কেউ যদি হাইড্রোজেন বন্ড ফর্ম করে, ওকে, কেস 1টা সহজ ভাষায় বললে কেউ যদি হাইড্রোজেন বন্ড ফর্ম করে। এখন হাইড্রোজেন বন্ড ফর্ম করলে কি হয় তোমাদেরকে পড়াইছিলাম, আন্তঃআণবিক দূরত্ব কি বেড়ে যায় না আন্তঃআণবিক দূরত্ব কমে যায়? অণুগুলা কি দূরে দূরে থাকে না কাছাকাছি আসে? স্যার বলেন তো, হাইড্রোজেন বন্ড যখন ফর্ম করে অণুগুলা দূরে দূরে থাকে না কাছাকাছি আসে? কি ব্যাপার, কেউ কোনো কমেন্ট করো না কেন? হাইড্রোজেন বন্ড দেখো, হাইড্রোজেন ফ্লোরাইড যখন হাইড্রোজেন বন্ড ফর্ম করে, হাইড্রোজেন বন্ড মানে কি? ফ্লোরিন আর অক্সিজেনের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে। তো এই একটা হাইড্রোজেন ফ্লোরাইড অণু, এই আর একটা হাইড্রোজেন ফ্লোরাইড অণু একটা আকর্ষণ বলে যুক্ত থাকে, তখন অণুগুলা কি হয়? কাছাকাছি থাকে। ধরো আমার হাত একজন ধরে আছে, ঠিক আছে, আমি তার দিকে তাকাই আছি, আমার হাত ধরে আছে, তার ফলে আমরা কি হয়েছে? কাছাকাছি আসছি।
এখন সে যদি আমার হাত না ধরে থাকে, সে ওইখানে আমি এইখানে, তো কখনো কি ওই কাছাকাছিটা আসতে পারবো? কখনোই কিন্তু কাছাকাছি আসতে পারবো না। ধরো আমি একটা অণু, আমার পাশে আরেকটা অণু, সো দুইটা অণু যখন হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একটা আকর্ষণ বলে যুক্ত থাকবো, তখন আমরা কাছাকাছি থাকবো। ঠিক আছে? এই যে দেখবা, এই যে উদাহরণটা দিচ্ছি না, আমাদের যে ব্যাচেলাররা আছে, অপূর্ব দাদা, কাজী রাকিবুল, ঠিক আছে, তারপরে হচ্ছে হিমেল বড়ুয়া, কষ্টে তাদের বুকটা ফেটে যাবে। ঠিক আছে? ইমন, ওকে, সমস্যা নাই, কষ্ট পাইতেই হবে। কেমিস্ট্রি মানেই কি? একটু রোমান্টিকতা। কেমিস্ট্রি মানে একটু রসায়ন। ও, মাস্টার ভাইও আছে। ওকে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে মুরব্বী মানুষগুলাই বিয়ে করে নেই, খেয়াল করছো? আসেন, আর 13 ব্যাচ, 13 ব্যাচের ভাইয়েরা কেন জানি বিয়ে করে না, বুঝলাম না। এই যে অপূর্ব দাদা 13 ব্যাচ, ঠিক আছে, মাসুর ভাই 13 ব্যাচ, বিয়ে করে নাই, আবার একই কলেজের। ঠিক আছে? মানে আমি কিছু কানেকশন খুঁজি, দুইজন আবার ফিজিক্সেরই টিচার, একই কলেজ দুইজনের। ওকে, কিছু কুছ তো ডাল মে কালা হ্যাঁ। আসেন সামনে যাই আমরা। সো যখন হাইড্রোজেন বন্ধের মাধ্যমে এরা যুক্ত থাকবে, তখন কি হয়? এরা কাছাকাছি থাকবে, এরা কাছাকাছি থাকবে। বুঝতে পারছো? সো এখন আসো, এখন আসো, এখন আসো, এখন আসো। সো এদের ভিতরে তাহলে তুমি বলো, আকর্ষণ বলটা যাদের ভিতরে হাইড্রোজেন বন্ড আছে, তাদের ভিতরে আকর্ষণ ফ্যাক্টরটা বেশি কাজ করবে না বিকর্ষণ ফ্যাক্টরটা? তোমরা একটু বলো। অ্যাট্রাকশন ফ্যাক্টর শুরুর দিকে কাজ করবে। দেখো, কেমিস্ট্রি মানেই হচ্ছে বাস্তবমুখী শিক্ষা। ঠিক আছে? মানে অতি কাছে আসাও ভালো না। দেখবা হচ্ছে প্রত্যেক ভালোবাসারই একটা কি আছে? সমাপ্তি আছে, ইন্ড আছে। তুমি খেয়াল করে দেখবা হুমায়ুন ফরিদি, তুমি খেয়াল করে দেখবা তাহসান সাহেব, ঠিক আছে, যতগুলাই আইকনিক ভালোবাসা ছিল, ঠিক আছে, সবগুলারই কি আছে? একটা বিচ্ছেদ আছে বা একটা ইতি আছে। ঠিক আছে? সো এইখানেও যখন হচ্ছে ধরো হচ্ছে প্রথম দিকে তো আকর্ষণ ফ্যাক্টরটা বেশি কাজ করছে। ধরো এই হচ্ছে একটা অ্যামোনিয়া, এই আরেকটা অ্যামোনিয়া, এরা আকর্ষণ ফ্যাক্টরের ফলে কাছে আসছে। ঠিক আছে? এও কাছে আসছে, এও কাছে আসছে, 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 এত কাছে আইসা পড়ছে, এদের নিউক্লিয়াস গুলা কাছাকাছি এসে পড়ছে, নিউক্লিয়াস গুলা কাছাকাছি এসে পড়ছে। ঠিক আছে? এখন খেয়াল করো, খেয়াল করো, এখন নিউক্লিয়াস নিউক্লিয়াস পরস্পরে কি করে ভাই, বলো তো? ঠিক আছে, নিউক্লিয়াস নিউক্লিয়াস পরস্পরে কি করে? বিকর্ষণ করে। নিউক্লিয়াস নিউক্লিয়াস পরস্পরে বিকর্ষণ করে। সো যখন তারা কাছে আসতে থাকবে, অ্যাট্রাকশন ফ্যাক্টর যখন বাড়তে থাকবে, একটা পর্যায়ে কি হবে? একটা পর্যায়ে এদের ভিতরে বিকর্ষণটা শুরু হয়ে যাবে। একটা পর্যায়ে এদের ভিতরে বিকর্ষণটা শুরু হয়ে যাবে। তখন যখন এরা কাছে আসবে, এদের ভিতরে আবার বিকর্ষণ ফ্যাক্টরটা বাড়তে থাকবে। তাহলে কি অ্যামোনিয়ার ভিতরে শুরুর দিকে কি থাকবে? আকর্ষণ ফ্যাক্টরটা সবচেয়ে বেশি থাকবে। তারপরে কি হবে? এদের ক্ষেত্রে বিকর্ষণ ফ্যাক্টরটাও কি হবে? বেশি হবে। ঠিক আছে? সো অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা কমেন্ট লিখে রাখতে পারি যে শুরুর দিকে, একটু খেয়াল করো, শুরুর দিকে, আচ্ছা অন্য পাশে লিখি, ফর অ্যামোনিয়া, শুরুতে যার হাইড্রোজেন বন্ড আছে, তার আকর্ষণ ফ্যাক্টর সবচেয়ে বেশি কাজ করবে। পরবর্তীতে নিউক্লিয়াস দ্বয় কাছে আসায় বিকর্ষণ ফ্যাক্টর কাজ করবে। ডান? ঠিক আছে? বুঝছো সবাই? বুঝলে ওয়ান বলো। ঠিক আছে? বুঝলে সবাই ওয়ান বলো। ক্লিয়ার? তাহলে দেখছো, কেমিস্ট্রি হচ্ছে তোমার জীবনমুখী শিক্ষা। এই কারণে আমরা বলি কেমিস্ট্রিকে নোবেল সাবজেক্ট। ওকে, কেমিস্ট্রিকে আমরা কেন নোবেল সাবজেক্ট বলি? কারণ এটা তোমার লাইফের সাথে অতপ্রতভাবে জড়িয়ে, অতপ্রতভাবে জড়িয়ে আছে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ডান? ডান?
তাই K=1 বলবা, ঠিক আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন কাজ করে, তাই এদের আকর্ষণ ফ্যাক্টর সবচেয়ে বেশি কাজ করে, এবং আকর্ষণ কাজ করা মানে কি বিচ্যুতি হওয়া, তাই না? এবং পরবর্তীতে নিউক্লিয়াস কাছে আসে, বিকর্ষণ ফ্যাক্টর বেশি কাজ করে। এখন আসো K2। K2 ক্ষেত্রে যার আকার যত বড়, আকার অথবা আমরা যদি বলি আণবিক ভর, আকারের সাথে তো আণবিক ভরেরও সম্পর্ক আছে, হ্যাঁ, যত বেশি তার কি হয়, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল পড়াইছিলাম তোমাদেরকে, মনে আছে? ভ্যান ডার ওয়ালস সাইকেল 1-এ পড়াইছিলাম, আকর্ষণ বল তত বেশি। সো দেখো, আমি কার্বন ডাই অক্সাইড, HCl এই দুইটা গ্যাসের ক্ষেত্রে যদি আসি, এই দুইটার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত, 44, HCl কত, 36.5। আকার কার বড়, বুঝতেই পারতেছো, কার্বন ডাই অক্সাইডের আকার বড়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আকার ছোট। সো যার আকার বড় তার কি হবে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণটা বেশি, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বেশি, ঠিক আছে। সো আমরা অনায়াসে কি বলবো এইখানে, কি আকর্ষণ বেশি, ঠিক আছে। তাহলে কার বিচ্যুতিটা বেশি হবে, কার বিচ্যুতি বেশি হবে, কার্বন ডাই অক্সাইড না HCl এর? বলো তো, যার আকর্ষণ বেশি সে কি নিচের দিকে আসবে না? একটু ভালোভাবে বুঝো। যার আকর্ষণ বেশি তারই তো বিচ্যুতি বেশি, ঠিক আছে। এখন তোমাকে এই তিনটা জিনিস ভালোভাবে বুঝো, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড আর HCl, এই তিনটা জিনিস আমি তোমাকে একটু ফিগারের মাধ্যমে দেখাই। আকর্ষণ বেশি মানে কি, ভালোভাবে বুঝো, আকর্ষণ বেশি মানে কি, গ্রাফটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে বলো তো? আকর্ষণ বেশি মানে কি, গ্রাফটা উপরের দিকে আসবে না নিচের দিকে আসবে? অবশ্যই নিচের দিকে আসবে। আচ্ছা, অ্যামোনিয়া, আমি কারটা আঁকতেছি ভাইয়া, ধরো এখন অ্যামোনিয়ারটা আঁকতেছি, অ্যামোনিয়া নিচের দিকে আসছে, বিচ্যুতি সবচেয়ে বেশি। বিচ্যুতি হইতে হইতে তারপরে কি হয়, বিকর্ষণটা কি আস্তে আস্তে কমতে, সরি, আকর্ষণটা আস্তে আস্তে কমতে থাকে, বিকর্ষণ বাড়তে থাকে না ভাইয়া? একটু ভালোভাবে বুঝো, আমি আর একটু সুন্দর হয়ে দিই। বিকর্ষণটা কি বাড়তে থাকে কিনা স্যার বলেন? আস্তে আস্তে বিকর্ষণটা কি হয়, বাড়তে থাকে। আকর্ষণ প্রথমে সবচেয়ে বেশি হয়, তারপরে বিকর্ষণটাও কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। এটা ক্লিয়ার স্যার বলেন? অ্যামোনিয়ার ক্ষেত্রে এইটুকু বুঝছো? বুঝলে 1 বলো সবাই, বুঝলে সবাই 1 বলো, বুঝলে সবাই 1 বলো। তারপর দেখো, তারপর দেখো কার্বন ডাই অক্সাইডের, একটু খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডের ভালোভাবে বুঝো, কার্বন ডাই অক্সাইডের আকর্ষণ তো অ্যামোনিয়া থেকে কম, তাই না? আকর্ষণটা কি অ্যামোনিয়া থেকে কম কিনা বলেন স্যার? তো এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একটু ভালোভাবে বুঝুন। সো শুরুর দিকে আকর্ষণ বাড়তে থাকে, তারপরে আস্তে আস্তে বিকর্ষণ হইতে থাকে। এটার বিচ্যুতিটা কি অ্যামোনিয়া থেকে কম, তাহলে সবচেয়ে বেশি বিচ্যুতি কার হইছে বলেন তো স্যার? সবচেয়ে বেশি বিচ্যুতি কার হইছে, এখানে তাকান, সবচেয়ে বেশি বিচ্যুতি কার হইছে, কার্বন ডাই অক্সাইডের না অ্যামোনিয়ার? বলেন তো, সবচেয়ে বেশি বিচ্যুতি কার হইছে, কার্বন ডাই অক্সাইডের না অ্যামোনিয়ার? অ্যামোনিয়ার বিচ্যুতি সবচেয়ে বেশি হইছে, কার্বন ডাই অক্সাইড না ভাই। দেখো এই যে নিচেরটা দেখবা, নিচেরটা, নিচের দিকে কে সবচেয়ে বেশি নামছে? ওকে, বিচ্যুতি কার বেশি হয়েছে ভাইয়া? অ্যামোনিয়ার। বিচ্যুতি মানে কি, যার আকর্ষণ বেশি তার বিচ্যুতি বেশি, বুঝতে পারছো? দেখো অ্যামোনিয়ার কি হয়েছে, আকর্ষণটা বেশি না, তাহলে আদর্শ অবস্থা থেকে তার বিচ্যুতিটা বেশি হয়েছে। দেখো মানে কি, দরকার ছিল কি সোজা লাইনে যাওয়া, ওরা কি গেছে, বেকা লাইনে গেছে, নিচের দিকে গেছে। তাহলে এখন বলো, কার্বন ডাই অক্সাইড অল্প একটু বাড়ছে, অ্যামোনিয়া কি আর একটু বেশি বাড়ছে না? বিচ্যুতি কার বেশি এখন বলো? এখন বুঝছো? এখন বুঝছো বলেন স্যার?
এখন দেখো তোমরা বুঝে গেছো HCl টা কি হবে ভাইয়া। HCl টা ধরো আমি যদি HCl টা দেখাই, HCl এর বিচ্যুতি কি কার্বন ডাইঅক্সাইড থেকে আরেকটু কম না, তখন এটা কি হবে, এই যে ভাই উপরের দিকে দিবা HCl। ঠিক আছে, ডান ডান। এখন দেখো হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন আর হিলিয়াম এই দুইটাই কি আকারে ছোট না? দুইটা গ্যাসই কি আকারে ছোট কিনা বলো? হাইড্রোজেন আর হিলিয়াম দুইটা গ্যাসই কি আকারে ছোট। এখন দেখো কেস 3 এর ক্ষেত্রে দুইজনই আকারে ছোট। এখন আকারে ছোট হইলে দেখো, আকারে ছোট হইলে নিউক্লিয়াসগুলো কি কাছাকাছি থাকবে কিনা বলো তো? নিউক্লিয়াসগুলো কি কাছাকাছি থাকবে না? ইয়েস অর নট? এগুলো তো আকারে যথেষ্ট বড় ছিল, নিউক্লিয়াসগুলো দূরে দূরে ছিল বাবা। এই হাইড্রোজেন আর হিলিয়াম দুইটাই তো আকারে ছোট্ট ছোট্ট। এখন দুইটারই তো নিউক্লিয়াস কাছাকাছি আছে, ঠিক আছে? কারণ কাছাকাছি থাকলে বিকর্ষণ বেশি হবে না আকর্ষণ বেশি হবে? নিউক্লিয়াস কাছাকাছি থাকলে বলেন, দুইটারই বিকর্ষণ বেশি হবে। কারণ কি নিউক্লিয়াসগুলো কাছাকাছি ছোট ছোট আছে, বুঝতে পারছো? সো তখন দুইটারই কি হবে, বিকর্ষণটা বেশি হবে। সো তাই বিকর্ষণ ফ্যাক্টর বেশি কাজ করবে। এখন কার বিকর্ষণ বেশি কার বিকর্ষণ কম? আমরা এতদিন কি পড়ছি, কেস 2 তে কি পড়ছি? যার আকার বড়, ভালোভাবে বুঝো, যার আকার বড় তার কি আকর্ষণ বেশি না? যার আকার বড় তার কি আকর্ষণ বেশি কিনা? ঠিক আছে। আর যার আকার ছোট তার কি বিকর্ষণ বেশি? উল্টাটা হইলে বলো, যার আকার ছোট তার কি বিকর্ষণ বেশি কিনা? আণবিক ভর দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, আমি তোমারে বুঝাচ্ছি। আণবিক ভর একই জিনিস, আকার বড় ছোট আণবিক ভর একই জিনিস, বুঝাচ্ছি, প্যারা নেই। আকারটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস আর কি। এখন দেখেন হাইড্রোজেন আর হিলিয়ামের ভিতরে, ভালোভাবে বুঝো, হাইড্রোজেন আর হিলিয়ামের ভিতরে বলো কার আকার বড়? হাইড্রোজেন আর হিলিয়ামের ভিতরে কার আকার বড় ভাইয়া বলো? হাইড্রোজেন আর হিলিয়ামের ভিতরে কার আকার বড়? হ্যাঁ রিক্যাপ দিব, টেনশন করো না। হাইড্রোজেনের আকার বড়, ভালোভাবে বুঝো, হাইড্রোজেনের আকার বড়, ঠিক আছে। আবার দেখো হাইড্রোজেনের আকার বড়, ভালো কথা। কার আণবিক ভর বেশি, হিলিয়ামের না হচ্ছে হাইড্রোজেনের? তোমার যেহেতু আণবিক ভর দিয়েই বুঝাইছি, আণবিক ভর দিয়ে আগে বুঝাই। হিলিয়ামের আণবিক ভর বেশি। আণবিক ভর বেশি হইলে, ভালোভাবে বুঝো, আণবিক ভর বেশি হইলে কি হবে বলো তো? আকর্ষণ বেশি না আকর্ষণ কম? আমি কি বলাইলাম, আণবিক ভর যার বেশি তার সে কি আকর্ষণের দিকে ঝুঁকবে না? ভালোভাবে বুঝো, আণবিক ভর যার বেশি সে কি আকর্ষণের দিকে ঝুঁকবে না বিকর্ষণের দিকে ঝুঁকবে বলো তো? আণবিক ভর যার বেশি, দেখো এতক্ষণ কি বললাম, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর বেশি, মনে রাখবা যার ভর বেশি সে উপরে যাবে না নিচে যাবে বলো আমারে? যার ভর বেশি সে উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে? নিচের দিকে নামবে না। সো এই দেখো হিলিয়ামের ভর বেশি, এই হচ্ছে হিলিয়াম, তো
দেন এই হচ্ছে হাইড্রোজেন। বুঝে গেছে? কমন সেন্স কাজ করছে? বুঝছেন স্যার? দেখো যত উপরের দিকে যাবে তত কি হবে, বিকর্ষণ বাড়তেছে। যত উপরের দিকে যাচ্ছে বিকর্ষণ কি বাড়তেছে না কমতেছে? বুঝতে পারছো? সো যার আণবিক ভর বেশি, ঠিক আছে, যার আণবিক ভর বেশি তার কি বলছি আমি, আকর্ষণ বেশি। এতক্ষণ সুন্দরভাবে অ্যাট্রাকশন জোনের দিকে যাবে। দুইটাই বিকর্ষণ হচ্ছে, বাট যার আণবিক ভরটা একটু বেশি সে কি অ্যাট্রাকশন জোনের দিকে যাচ্ছে, যে আণবিক ভর কম সে রিপালশন জোনের দিকেই আছে। বুঝতে পারছো? ঠিক আছে, আণবিক ভর তো হিলিয়ামের বেশি, বাবারে বাবা, হাইড্রোজেনের কি হবে, বিকর্ষণটা বেশি হবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? দেখো এইখানে একটু ভালোভাবে বুঝছো, ঠিক আছে। এখন হাইড্রোজেন আর হিলিয়ামের ভিতরে কার বিচ্যুতিটা বেশি তোমার যদি বলে, বিচ্যুতি কার বেশি? দেখো আদর্শ থেকে কে বিচ্যুত বেশি হয়েছে বিকর্ষণের দিকে, হাইড্রোজেনের বিচ্যুতি বেশি হয়েছে না হিলিয়ামের বিচ্যুতি বেশি হয়েছে? তুমিই বলো। বিচ্যুতিটা হাইড্রোজেনের বেশি, ঠিক আছে, তুমি ফিগার দেখেই বলতে পারবা। এইখানে দেখো, এইখানে কার বিচ্যুতি সবচেয়ে বেশি হয়েছে, অ্যামোনিয়ার বিচ্যুতি সবচেয়ে বেশি হয়েছে, ঠিক আছে, ভালোভাবে বুঝো। অ্যামোনিয়ার বিচ্যুতি সবচেয়ে বেশি, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে HCl, তারপরে হিলিয়াম, তারপরে কি হাইড্রোজেন। বুঝে গেছে? হিলিয়াম আর হাইড্রোজেনের বিচ্যুতিটা কম, বাট এদের থেকে কার বিচ্যুতি বেশি, হিলিয়াম আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের বিচ্যুতিটা বেশি। ক্লিয়ার? আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো এই পাঁচটা গ্যাস দিয়ে যে কোনো কিছু তোমার যদি প্রশ্ন করে, ভালোভাবে বুঝো, কার বিচ্যুতি সবচেয়ে বেশি, তুমি কি বলবা? দেখো জেড সমান সমান 1, Z1 হইলে এটা তো আদর্শ গ্যাস, বুঝেন তো স্যার, Z1 হইলে আদর্শ গ্যাস। নিচে Z<1, এটা কি বলেন তো? Z<1 মানে কি, অ্যাট্রাকশন। আর এইখানে কি Z>1 মানে কি, রিপালশন মানে বিকর্ষণ। রিপালশন মানে কি, বিকর্ষণ। একটু ভালোভাবে বুঝো। অ্যামোনিয়া বিচ্যুতি সবচেয়ে বেশি দিলাম, কারণ কি বলেন তো, কারণটা কি? হাইড্রোজেন বন্ডের উপরে কেউ আছে? সবার বড় ভাই আমার, ঠিক আছে। তারপরে আমি কি দিয়ে দেখবো, কেস 2, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি, যেমন কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর বেশি। তারপরে HCl, এখানে যদি তোমার এখন অক্সিজেন দেয় পারবা না আঁকতে, ধরো অক্সিজেন কত, 32, কম না? এখন তোমারে যদি ধরো দিয়ে দিল কার্বন মনোক্সাইড, কত আসবে বলো তো? কার্বন 12 আর অক্সিজেন 16, কার্বন মনোক্সাইড দিলে তখন তোমার গ্রাফটা কেমন হবে? অক্সিজেনের নিচে যাবে না অক্সিজেনের উপরে থাকবে এই বিচ্যুতিটা? দেখো অক্সিজেন 32 না, এই কার্বন মনোক্সাইড। বুঝে গেছে?